সবথেকে সুন্দর মুহূর্ত শুধুমাত্র অনুভবে বোঝা যায়, শুনে বা দেখে বোঝা যায় না, বা বলেও প্রকাশ করা যায় না। সমাজ ব্যবস্থাটা সিস্টেম তৈরি করে দিয়েছে, যার বাইরে আমরা গেলেই আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করছে, বা আমরা এগোতে পারছি না। যেমন ধরুন রিজার্ভেশন সিস্টেম, গিভ অ্যান এক্সাম্পল অনলি। এটা কি হচ্ছে, কেউ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস যারা আছে তারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু আমরা যদি পুরাণে যাই, ঋকসাম যজু অথর্ব বা ভগবত গীতায় আমি ধরলাম, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কর্ম এবং গুণে হয়। কর্ম এবং গুণে, অর্থাৎ ব্রাহ্মণের ঘরেও শূদ্র জন্মাতে পারে এবং শূদ্রের ঘরেও কিন্তু ব্রাহ্মণ জন্মাতে পারে। কিন্তু আমাদের যে গভর্নমেন্টের ল তৈরি হয়েছে সেটা কমপ্লিটলি অন্যরকম, এবং এটাই এই বিভাজন তৈরি করছে। এমনকি আমরা যে দেশ ভাগ হয়ে যাচ্ছি, আজকে আমরা ভারতবর্ষ ছিলাম, আমরা প্রথমে তো ইলাবৃত বর্ষ ছিলাম, যেটাকে নাম যদি হিস্ট্রি পড়েন ইলাবৃত বর্ষ ছিলাম, রাজা পরীক্ষিত সম্রাট কন্ট্রোল করতে। ইন্ডাস বলে একটা নদী আছে, আপনি শুনবেন। আর মধ্য এশিয়ার যে মুসলিমরা আছে তারা ওই সিন্ধু নদীকে শকে হ বলতো, তা সেখান থেকেই হিন্দু নামাকরণটা হয়েছে। এই যে হিন্দু রাষ্ট্র, আমরা হিন্দু রাষ্ট্র, এখানে তো সেকুলারিজম বলা হয়, কিন্তু আমরা কি পাকিস্তানের মতো ইসলামিক স্টেট অফ কান্ট্রি? না, হিন্দু স্টেট অফ কান্ট্রি এটা কিন্তু নয়। কিন্তু আমরা সবকিছুর উৎপত্তি কোথা থেকে হলো? মুসলিম বলুন, আমি কিন্তু পীর বাবারও আছে, আমি কিন্তু কোনো ধর্মের এগেনস্টেও না। পীর বাবারও এখানে দেখুন চৌকি রয়েছে, কেউ বলতে পারবে না যে আমি তার এগেনস্টে। এক একটা ধর্ম হচ্ছে এক একটা পথ ঈশ্বরের কাছে যাওয়া। এবার ব্রহ্মচর্য, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, একটা টাইম আপনি কৃতদাস প্রথা তো পড়েছেন। তো ওই সময় যখন ব্রাহ্মণের ছেলেরা দাবি করলো আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলেরা, তো অটোমেটিক শূদ্র আর বৈশ্যরা কি হচ্ছে, অত্যাচারিত আর নিপীড়িত হতে শুরু করলো। তারা যাবেটা কোথায়? করদিত হতো তাদের, যাবেটা কোথায়? তখনই তারা তখনই ধর্ম, নতুন ধর্মের তৈরি হয়, নতুন ধর্ম সৃষ্টি হয়, তখনই বিভাজন হয়। এখানে অনেক কিছু জড়িয়ে আছে, নট অনলি মেডিকেল সায়েন্স। ডিমান্ড ফ্রম সোসাইটিও একটা আছে। হ্যাঁ, সমাজ ব্যবস্থা মানুষের, যেমন আমরা আমাদের সুবিধার্থে মাধ্যমে এবং অন্যান্য আরো যে শক্তি আছে সেই শক্তির মাধ্যমে আমরা তাকে স্পিরিচুয়ালি হিল করার চেষ্টা করি, আরোগ্য লাভ যাতে সে হয়, তার কিছু প্রসেস এন্ড প্রসিডিওর আছে। তার মাধ্যমে মন্ত্রবিজ্ঞান শব্দবিজ্ঞান যেটা, সেটা ভাইব্রেশন, কম্পন। এটা হচ্ছে আপনাদের মানে ফর্মুলার স্টার্টিংয়ে এইটাকে আপনারা মাথা ধরছেন। হ্যাঁ, অবশ্যই। এই কম্পন বিজ্ঞান বা কম্পন বিজ্ঞান বলতে গেলে কি, আমাদের পাঁচটা সেন্সেসের মাধ্যমে কিন্তু আমরা অতটুকুই বুঝতে পারি। তো যতটুকু আমি বা আপনি বুঝতে পারছি বা আপনি বুঝতে পারছেন, ততটুকু কিন্তু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তার বাইরেও অনেক কিছু এনার্জি আছে যেগুলো তার শরীরে ঢুকে কাজ করে। এবার সেই শক্তি হচ্ছে ঈশ্বর সত্তা। যেমন ধরুন এই যে ওম উচ্চারণ, হ্যাঁ, ওম ভাইব্রেশন, এই ওম উচ্চারণ যদি নাভি থেকে প্রপার ওয়েতে করা যায় বলে আমি একদম, তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আরম্ভ করে মানুষের ব্রেন ডেভেলপমেন্ট থেকে অনেক কিছু কাজ করে। এবং ওমের পিছনে, যেমন ধরুন ওম, আমরা কোনো মন্ত্র যখন বলি, ওম বাসুদেবায় নমঃ, ওম ক্রিম কালিকায় নমঃ, সবের আগে কিন্তু ওম লাগছে। এবার প্রশ্নটা হচ্ছে ওম কেন লাগছে? এই ওম কথার অর্থই হচ্ছে পুরাণ মতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারা একত্রিত হয়ে এই ইউনিভার্স, মানে এই যে ওম শব্দটা উৎপন্ন হয়েছে, ইউনিভার্সের শব্দও বলে অনেকে এটাকে। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আমি একটা রিসার্চ করেছিলাম এবং তাতে আমি বলেওছি যে সিক্রেট অফ 3 ফর্মুলা, যেখানে সবকিছুই কিন্তু তিনটের উপরে রয়েছে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এবং আপনার যে ব্লাড আছে সেই গ্রুপ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তো আমাদের তো দুটো চোখ আছে, তার বাইরেও একটা চোখ আছে, সেটাকেই বলা হয় থার্ড আই, যেটাকে আমি আই এম টকিং অ্যাবাউট পাইনিল গ্ল্যান্ড, যেটা সায়েন্স বলছে, বায়োলজিক্যাল সায়েন্স। এবং সেটাকে যদি আমি ব্রেন কাটি, কেটে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এক্সাক্ট সেটাকে আইয়ের মতনই শেপ এবং দেখতে। সে নিয়ে অনেক ভিডিও পাবেন, অনেক লেখালেখিও হয়েছে, যেটাকে আমরা এই জায়গাটায়। হ্যাঁ,
এর সংমিশ্রণে কি করা যায় বা কি করতে পারা যায় আর কি করতে চাইছে? যেমন ধরুন আপনার যে শরীর আছে, আপনার তো এখনো গবেষণার কাজ চলছে মানে আমরা করছি সেগুলো এবং আমরা সাকসেসফুলও হচ্ছি বেশ, এবং তার প্রমাণও আমরা ভিডিও তথ্য সহ সকলের সামনে বাই ইউটিউব বলুন, বাই ফেসবুক বলুন, বাই সোশ্যাল নেটওয়ার্ক আমরা তুলে ধরছি। স্পিরিচুয়াল সায়েন্স আর মেডিকেল সায়েন্সের কম্বিনেশনে আমি কোনো মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে নই, কিন্তু কিছু কিছু প্রসেস আছে যেগুলো সঠিক প্রসেস নয় বলে আমি বলি। যেমন ধরুন ক্যান্সার যদি হয়, তাহলে এটা আমার ধারণা বা আমি যতটুকু উপলব্ধি করার চেষ্টা করেছি ভগবত কৃপায়, যে ক্যান্সারে কেউ মরে না, কেমোতে মরে। কারণ যে কেমোথেরাপিটা হয় সেটার উদ্দেশ্য হচ্ছে মেডিকেল সায়েন্স চাইছে ক্যান্সারের সেলকে মারতে, কিন্তু সেই ক্যান্সারের সেলকে মারতে গিয়ে আমাদের বডির যে নর্মাল সেলগুলো আছে, যেগুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সেগুলোও মরে যায়। তার ফলে কি হচ্ছে, আমরা দুর্বল হয়ে যাই ভিতর থেকে এবং আমাদের এফেক্ট করে বডি। তপস্যার মাধ্যমে এগুলোকে জাগ্রত করতে পারে এবং তার ফলে আমাদের মধ্যে কুণ্ডলিনী শক্তি বলে যেটা, সেটা যখন আমাদের মধ্যে সেই শক্তিগুলো জাগ্রত হবে, তো আমাদের মধ্যে একটা এক্সট্রা সেন্সেস কাজ করতে শুরু করে ধীরে 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 ধীরে। এবং সেটা আমাদের যে স্পিরিচুয়াল বডি আছে, সেটা কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল বডি আছে সেটাকে হিল করতে সাহায্য করে এবং অনেক কিছু আমরা অ্যানালাইজ করতে পারি, আমরা বোঝার চেষ্টা করতে পারি, আমরা এক্সপ্লোর করতে পারি তার মাধ্যমে। এটা কুণ্ডলিনী চক্র কি এর মধ্যে অন্তর্ভুক্ত? অবশ্যই। আমি সূক্ষ্ম শরীরের যদি কথা বলি, অবশ্যই। এবং এটার সাথে কানেকশনও আছে। যেমন ধরুন বিশুদ্ধি চক্র, গিভিং অ্যান এক্সাম্পল অনলি, বিশুদ্ধি চক্র যেটা বলা হয় সেটা আমাদের গলায় থাকে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলা হয়। এবং আমাদের যেটাকে আমরা মূলাধারা চক্র বলি, সবার নিচে থাকে, সেটাকে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বলা হয়। আজ্ঞা চক্র, যেটাকে থার্ড আইও বলা হয়ে থাকে, সেটাকে পাইনিং গ্ল্যান্ড বলা হয়। এর পিছনে কিন্তু একটা বায়োলজিক্যাল গবেষণা চলেছে এবং তারাও বোঝার চেষ্টা করছে যে ব্রেন কিভাবে কাজ করে, মস্তিষ্ক কিভাবে কাজ করে। এখন অবধি তারা বুঝে উঠতে পারেনি, যারা সায়েন্স আছে বোঝার চেষ্টা করছে যে আমাদের নিউরন, নার্ভ কিভাবে কাজ করছে। ব্রেন যদি বেঁচে থাকে তাহলে শরীরও বেঁচে থাকে। আপনার একটা হাত কাটলে তো আপনি মরে যাবেন না, পা কাটলে, কোমর কাটলেও মরে যাবেন না, আপনি তো বেঁচে থাকবেন। কিন্তু ব্রেন যদি মরে যায় তাহলে কিন্তু সে আর জীবিত থাকতে পারে না, তার শরীরটা অকেজ হয়ে যায়। এবং এই যে পাইনিল গ্ল্যান্ড, এটাকেই সায়েন্সের ভাষায় সিট অফ সোল বলে, যেখানে আত্মা বসে এবং পুরো শরীরকে অপারেট করে। আমাদের যেমন এতদিন ধরে আমরা জেনে আসছি যে হার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে একটা মানুষ ডেড হিসাবে বন্ধ হয়। হ্যাঁ, আর বন্ধ হয়ে গেলে অনাহত চক্রের সাথে কানেকশন আছে, কারণ ব্লাড সার্কুলেশন হয় সেখান থেকে। ব্লাড যদি মস্তিষ্কে না অক্সিজেন পৌঁছায়, অবশ্যই তাই, অবশ্যই ব্রেন ডেড। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনাকে খুব সহজভাবে বোঝাই, আমি এটা কমপ্লিকেটেড করতে চাইছি না। যেমন আপনি এই শার্টটা পরে আছেন, এই শার্টটা যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায়, এই শার্টটাকে কি আপনি পরতে পারবেন? এটাকে ফেলে দিতে হবে। আপনি সেলাই করে একটা টাইম অবধি পরতে পারবেন সেটাকে, কিন্তু একটা টাইম পর এটাকে এক্সপায়ার করে যাবে। আমাদের শরীরটাও হচ্ছে তাই, এটা যখন ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, এই শরীরটাকে ত্যাগ করে আত্মা আবার নতুন শরীর ধারণ করে। এটা ভগবত গীতাতেও বলা হয়েছে এবং অন্যান্য বহু স্ক্রিপচারে, পুরাণ, বেদাতে বলা হয়েছে। ঋক্সাম, যজু, অথর্ব, সেখানেও বলা হয়েছে। আত্মার ব্যাপারটা মানে আত্মার এক্সিস্টেন্স বা উপস্থিতিটা আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে। এখানেই হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্সের কাজ। আচ্ছা, দুটো যে আমি মেলাতে চাইলেন, দুটো কি কি বললেন? কোন দুটো? চিকিৎসার দিক বললেন। চিকিৎসার দিক। এবার সেটা মেডিকেল সায়েন্সের সঙ্গে আপনাদের হ্যাঁ চলছে। এবার সঠিক অর্থে বলতে গেলে অনেক মানুষ যখন প্রক্রিয়া দেখবে, তখন কিছু কিছু মানুষ এটাকে বলবে কুসংস্কার। এই ব্যাপারে আমি ওটা না, আমি বলছি একটা হচ্ছে ফিজিক্যালি ফিটনেস, সে তার মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারে, রোগ থাকতে পারে, তারপর ডিসেবিলিটি থাকতে পারে, যে কোনো ঘটে। এর বাইরে আমি বলছি যে একদম সুস্থ মানুষ, কিন্তু মানসিকভাবে সে মানে
মানসিক ভারসাম্য আমি বলছি না, মানে মানে ধরুন মানুষ তো অনেক কিছু ফেস করে, করতে গিয়ে ডিমোরালাইজড হয়ে যায়, মানুষের আর অবসাদ জন্মায়, ডিপ্রেসড হয়ে যায়। মানুষ তখন মনে করে যে আমার আর বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই। অবশ্যই এইরকম জায়গাটায় আপনারা কি কি কাজ করেন? এরকম অসুস্থ মানুষদের ব্যাপারটা তো জানলাম যে এইগুলো আপনারা করছেন, কিন্তু এদের থেকেও লার্জ স্কেলে যদি আপনি দেখেন তাহলে সুস্থ মানুষদের মধ্যে অসুস্থতা সব থেকে বেশি। অবশ্যই ঠিক কথা। তার কারণ হচ্ছে সুস্থ মানুষ সব থেকে বেশি ওষুধ খেয়ে বেঁচে আছে। ঠিক কথা, একদম। সকালবেলা উঠে প্রেশারের ওষুধ, পরে সুগারের ওষুধ, এগুলো কম্পালসারি সাবজেক্ট হয়ে গেছে। এটা থেকে মানুষ এই যে ডিপ্রেশন, ওয়ার্ক স্ট্রেস, এগুলো থেকে কি বেরোবার কোনো কিছু করছে? অবভিয়াসলি তারা যখন আমাদের কাছে আসে তাদেরকে স্পিরিচুয়ালি হিলিং মানে শুধুমাত্র যে কোনো রোগ রয়েছে তার উপর, সেটা সাথে সাথে তো আমাদের যে স্পিরিচুয়াল রোগ যেটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, পেরে উঠছে না, হেরে যাচ্ছে ভিতর থেকে, আমরা তাদেরকে বিশেষ করে সিদ্ধান্ত থেকে তাদেরকে বোঝানো হয় যে জীবনের মানে কি। কারণ তারা ম্যাটেরিয়াল ডিজায়ারের পিছনে ছুটে বেড়াচ্ছে, যেগুলো কখনোই আমাদের হতে পারবে না। আপনার চশমাটাও আপনি নিয়ে যেতে পারবেন না যখন আপনি দেহটা ছেড়ে যাবেন, কিন্তু আপনি কি মরে যাচ্ছেন? না। আপনি যদি ধ্যান জপ করেন, যেমন ভগবদ্গীতায় কর্মের জন্য কর্ম করাকে বলা হয়েছে, যে আপনি কোনো চালাকি করে মহৎ কার্য হয় না, তো আপনি কর্মের জন্য কর্ম করুন, অবশ্যই ফল লাভ করবেন। এই যে কর্মের ফল, এটা কিন্তু অলরেডি ক্যারি ফরওয়ার্ড হবে, কিন্তু যেহেতু আমাদের এক্সপেকটেশন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তার ফলে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। এবং ভগবদ্গীতা এবং পুরাণে এটাও বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, সেই আমার প্রিয় ভক্ত যে অতি আনন্দে পুলকিত হয় না এবং খুব দুঃখে ভেঙেও পড়ে না, মানে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। তো এই জিনিসটা একটা গাইডেন্স, সঠিক গাইডেন্স তাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়, যেটা আমরা কালক্রমে ছিন্ন হয়ে গেছি। আমি সেটা কি ভগবতের মাধ্যমে? অবভিয়াসলি পড়া বিজ্ঞানের মাধ্যমে। ভগবত মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ভগবত? পড়া বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স, ঈশ্বরীয় বিজ্ঞান, ঈশ্বর সত্তার মাধ্যমে আমরা তাদেরকে জাগিয়ে তুলতে পারি, কারণ তারা ঘুমিয়ে গেছে। ইনফ্যাক্ট বলতে পারি আপনারা এটা করেন যে তারা ফেক ওয়ার্ল্ডের পিছনে দৌড়ে বেড়াচ্ছে, দ্যাটস ওয়াই এই প্রবলেম মানে ধরুন সাপোজ আমি মেন্টালি ডিপ্রেসড, আমি ওয়ার্ক স্ট্রেসের মধ্যে থাকি, হয়তো আমি যেটা চাইছি আর যেটা আমি ডিজার্ভ করি সেটা আমি পাচ্ছি না। এই যে একটা বিগ গ্যাপ ইন বিটুইন দ্য কাপ অ্যান্ড লিভ, এইরকম জায়গা থেকে আপনারা তাহলে সেই মানে মানুষটিকে রেমেডি হিসাবে স্পিরিচুয়ালিটির ওপর নিয়ে আসতে চাইছি, মানে স্পিরিচুয়াল মেটেরিয়াল আপনারা ইনজেক্ট করতে চাইছেন, যার ফলে একটা মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটিটা যদি স্পিরিচুয়াল সেন্সেস গুলো অ্যাক্টিভ করতে চাইছি, নট ইনজেক্ট। ইনজেক্ট শব্দটা ভুল প্রয়োগ বলে মনে হচ্ছে আমার। না, আমি ইনজেক্ট মিন্স আপনি যে ইনজেকশন সিরিজ দিয়ে দিচ্ছেন না, জাস্ট কনসেপ্টটা আমি যে দিচ্ছি রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন। আই এম টকিং অ্যাবাউট সেলফ রিয়েল আই, মানে সঠিক সত্তা, সঠিক আমি কে বোঝানোর চেষ্টা করছি যে আমিটা কে, হু অ্যাম আই। হ্যাঁ, ওটাই বলছি যে ওটা তো আমার কোনো না কোনো ভাবে, ধরুন আপনি যেটা বলছেন সেটা আমি কান দিয়ে শুনছি, কান দিয়ে শুনছি মানে সেই কান দিয়ে আমার মাথায় যাচ্ছে, মাথায় যাওয়ার পর সেটা সেন্স করছে, থট রিড করার চেষ্টা করছি। এবার আমি আমার ক্যাপাসিটি দিয়ে তার মধ্যে থেকে বোঝার চেষ্টা করছি, অ্যাট দ্য সেম টাইম এক্সট্রাক্ট আনার চেষ্টা করছি, যেটা আপনার এখান থেকে চলে যাওয়ার পর আমার শরীরের মনের মধ্যে সেটা রিয়াক্ট করে। মানে এটাই তো বিজ্ঞান। প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যখন আমার সামনে আসছেন, আমি একটা এনার্জি, আপনি একটা এনার্জি। আপনার 10 জন বন্ধু আছে, 10 জনই নিশ্চয়ই ফেভারিট ফ্রেন্ড নয় আপনার, তার মধ্যে একজন প্রিয় হয়, তো তার গ্রহের প্রভাব, তার এনার্জি, গ্রহ থেকে ভালো হচ্ছে এনার্জি। আমার এনার্জি যখন আপনার উপর পড়ছে, এই এনার্জির মাধ্যমে আপনার এনার্জিকে চার্জ করে তুলে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, আমি ওটাই বলবার চেষ্টা করছি যে